দেশের রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি এবং চলমান ঘটনা প্রবাহ সবকিছু মিলিয়ে প্রতিদিনই বদলে যাচ্ছে বাংলাদেশের বাস্তবতা। কিন্তু এই পরিবর্তন কতটা ইতিবাচক, কতটা জনগণের প্রত্যাশা অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ, এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের দেশ সন্ধ্যার আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। আজকের আলোচনা এগিয়ে নিতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। একে একে তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্র নেতা ও রাজনীতি বিশ্লেষক। আমাদের সঙ্গে আরও আছেন নীলুফার চৌধুরী মনি, এমপি, সংসদ সদস্য, বিএনপি। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের দেশ সন্ধ্যার আয়োজনে। আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি, এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি। আজকে শিরোনাম ধরেই আমি আসলে এগিয়ে যেতে চাই। নীলুফার চৌধুরী মনি, এমপি, আপনার কাছে সময়ের সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জের ধরনও পরিবর্তন হচ্ছে বা হয়েছে। বর্তমান বাস্তবতা সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন আমার শুভেচ্ছা এবং আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, একটা সরকার 15.5 বছর একটা ফ্যাসিস্ট ছিল, তার আগে অনির্বাচিত সরকার ছিল, তারপরে অন্তর্বর্তী সরকার ছিল, মানে যারা কিছুই করতে পারে নাই। এই এতগুলো কিছুর মধ্যে আপনার দেশের অবস্থা এমন একটা জায়গায় পৌঁছেছে যে অর্থনৈতিকভাবে দেশ ভীষণভাবে বিপর্যস্ত। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, প্রত্যেকটা সেক্টরে সমস্যা বিদ্যমান। এই অর্থনীতি ছাড়া পৃথিবীর কোনো চাকা ঘুরে না। আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জায়গাটায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই যে হামের টিকা, যেটা কেনা হয় নাই, আনা হয় নাই, সেইখানে হামের শিশুরা মারা যাচ্ছে, যেটা এই বর্তমানের যে সরকার, সেই সরকারের কিছু করার ছিল না। আপনারা জানেন যে 3 মাস সরকার দায়িত্ব নিয়েছে, 3 মাসের মধ্যে কিন্তু এটার কন্ট্রোল হচ্ছে না। কারণ এখন টিকা দিলেও ওইভাবে কন্ট্রোল হবে না, যেটা এটা ভেতরে অনেক দিন থাকতে হয়। কিন্তু স্বাস্থ্য খাতে এরকম বিপর্যয় হওয়ার কারণটা কি? কারণটা আপনার টিকা ছিল না অনেক দিন। 20-এর পরে থেকে বাংলাদেশে কোনো হামের টিকা আনা হয় নাই, এবং সেই জায়গা থেকে যে ওই প্রজেক্টটা, যারা টিকা দিত তাদের বেতন দেওয়া হয় নাই, কিছু না, তাদের প্রজেক্টটাও ভেঙে গেছে। দুর্নীতির কথা আপনি বলতে চাচ্ছেন? তো এই জায়গাগুলা শুধু দুর্নীতি না, এটা হলো দায়িত্বের অবহেলা করা, দায়িত্ব থেকে সরে যাওয়া। ইন্টারিম সরকার বলেছিল যে তারা নিজেরাই উৎপাদন করবে, উৎপাদনের আমরা কিছু দেখি নাই। তো আমরা যা পেয়েছি, এখানে বিএনপির কিছু করার ছিল না। এখন যা টিকা দিচ্ছে, হয়তো আজকের যে শিশুটা আগামী দিনে তার সুরক্ষা হতে পারে, কিন্তু সুরক্ষা থেকে যে বঞ্চিত হয়েছে ইতিমধ্যে, তার যতটুক 12টা বাজার বেজে গেছে, এবং আমরা এতগুলো সন্তান হারালাম। আজকের ঘটনায় যদি বলি, বা আজকে স্বাস্থ্যমন্ত্রী ব্রিফ করেছেন, সেখানে বলেছেন যে আদ্দিন হসপিটালের কাহিনী নিয়ে যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে হসপিটালের গাফলতি ছিল, স্বাস্থ্যমন্ত্রী ব্রিফ করে বলেছেন। এই ক্ষেত্রে আসলে সরকারের এখন করণীয় কি? সরকারের করণীয় গাফিলতি কি ছিল এটা বের করে শাস্তি দেওয়া। যে ঘটনা ঘটে গেছে সেটা তো আর ফেরত আসবে না, আমরা ওই শিশুগুলোর জীবনটা ফেরত পাবো না। কিন্তু আগামী দিনে কোনো শিশু যেন ওই সেম সমস্যায় না পড়ে, সেটার ব্যবস্থা করতে হবে, এবং যারা দায়ী তাদেরকে শাস্তির ব্যবস্থা করাই সরকারের এখন প্রধান কাজ। বাস্তবে কি সেই যে এর কথা বললেন আপনি, যে শাস্তির ব্যাপারটা, এটা কি আসলে প্রয়োগ হয়? আসলে বাংলাদেশের সিস্টেমে এটা প্রসেসিংটা লেন্দি প্রসেসে অনেকেই হয়তো দেখা গেল প্রসেসটা এত লেন্দি যে একটা সরকারের সময় এটা চালু হলো, এটা আইনের ফাঁকফোকর দিয়ে আরেকটা সরকার পর্যন্ত চলে গেল, এবং কখন যে এই জায়গা থেকে তারা ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায় কিংবা কম শাস্তি হয়, সেটা অনেকেই জনগণ আর ওটা নিয়ে ওই জিনিসটা বের করতে হবে। হ্যাঁ, বের করতে হবে। এবং এই যে ফাইলের জটিলতা, এই যে শাস্তির, বিচার বিভাগে নিশ্চয়ই জানেন লক্ষ লক্ষ ফাইল আটকে আছে, এগুলো বিচার হয় না সঠিক সময়ে। এই সঠিক সময়ে বিচার হওয়াটা একটা বড় ব্যাপার। এই জায়গাটায় সরকারের আগের ফাইলগুলো শেষ করে, তো যতটা সম্ভব স্বচ্ছতার মধ্যে শেষ করে এবং রেগুলার বেসিসে আনা। নীলুফার চৌধুরী মনি, এমপি, আমি আবারও আপনার কাছে আসবো। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে জানতে চাই, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আছেন, বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং সাথের আলোচক।
এই সরকারটা গঠিত হয়েছে একটা গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায়। আমাদের এখানে যে ট্র্যাডিশনাল নির্বাচনগুলো হয়, একটা নির্বাচন হয়, কতগুলো প্রতিশ্রুতির কথা থাকে, সরকার যারা দায়িত্বে নেন তারা প্রতিশ্রুতি পালনের চেষ্টা করেন, কিন্তু একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা, তার পরিধিটা অনেক বিস্তৃত হয়। কারণ পূর্ববর্তী সরকারের অনেক ব্যর্থতাকে, জনগণের ভেতরে যে ক্ষোভটা তৈরি হয়, সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা ঘটে গণ অভ্যুত্থানে। সুতরাং বিএনপিকে প্রথমত তার কতগুলো রেগুলার যে কর্মসূচি, সেগুলো যেমনিভাবে পূরণ করার, প্রতিশ্রুতি পূরণ করার অঙ্গীকার থাকতে হয়। একই সাথে আপনি খেয়াল করেছেন যে এর আগে যত নির্বাচন হয়েছে, কখনোই কিন্তু যে জুলাইয়ের অঙ্গীকারনামা, এই ব্যাপারগুলো সেখানে ছিল না। কারণটা হচ্ছে সংস্কার, এই জায়গাগুলো ছিল না। কেননা সেই সরকারগুলো গঠিত হয়েছে ট্রেডিশনাল একটা নির্বাচনের মধ্য দিয়ে। তো এবার যেহেতু গণঅভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে এবং তার ধারাবাহিকতায় সরকার গঠিত হয়েছে, সুতরাং তার কাছে মানুষের চাওয়াটা অনেক বেশি। আবার এই সরকার উত্তরাধিকার সূত্রে অনেকগুলো সমস্যা তাকে মোকাবেলা করতে হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ধরনের উন্নয়নের প্রত্যাশা আমাদের ছিল, সেটি হয়নি। আমাদের জুলাই অভ্যুত্থানের পর দেশের জন্য যে মরণ ব্যাধি মব, সেটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়নি। অথচ এই মবের জন্য আপনি কেবলমাত্র সরকারের উপরে দায়টা চাপাতে পারবেন না। এই কারণে এই মবটা শুরু হয়েছিল 5 আগস্টের পরে। প্রতিশোধের যে জায়গাটা ছিল, সেটি এখন পর্যন্ত বন্ধ হয়নি। সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছে যে আইন শৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সরকার কখনো তার নিজের ব্যর্থতা বলে না। সরকার সবসময় চেষ্টা করে তার সবকিছুতেই তার সফলতা প্রচার করার জন্য, কিন্তু এটা কতটুকু পাবলিক গ্রহণ করেছে এটি নির্ভর করবে পাবলিকের উপরে। আপনি আজকেও যদি দেখেন যে আজকের যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি কতগুলো মেসেজ দেওয়ার চেষ্টা করছেন, বার্তা দেওয়ার চেষ্টা করছেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের যে বার্তা। অথচ খেয়াল করে দেখবেন যে তার দলের পুরোটা এখন পর্যন্ত সেই বার্তাটা তারা রিসিভ করছে না। আমি আসার আগে দেখলাম নারায়ণগঞ্জে একজন বর্ষিয়ান বিএনপির নেতা, তাকে কোর্টের সামনে তার দলের কর্মীরাই, একেবারে অল্প বয়সী কর্মীরা, এবং শোনা গেল যে তারা যুব দলের নেতা, তা বেধড়ক মারধর করছে। তো এই চিত্রগুলো বলে দেয় যে প্রধানমন্ত্রীর যে পরিবর্তনের যে বার্তা, যে মেসেজ, সেই মেসেজ তার দল গ্রহণ করছে না। আমি অনেক জায়গায় বলি যে এই সময়কালে বিএনপির সব থেকে বড় শত্রুকে, বিএনপির সব থেকে বড় শত্রু হচ্ছে বিএনপির এক ধরনের উচ্ছৃঙ্খল কর্মী, যারা দলের ওই মেসেজটা গ্রহণ করছে না। আমাদের এখানে যে রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তনের প্রয়োজন, এটাকেও তারা গ্রহণ করছে না। এবং এটা অস্বীকার করা যাবে না যে বিএনপিকে ক্ষমতাতে আসতে না দেওয়ার জন্য ডক্টর ইউনূস সরকার নানাভাবে চেষ্টা করেছে। সুতরাং বহুমুখী চ্যালেঞ্জ যেমন আছে, আবার বিএনপির এক শ্রেণীর কর্মীরা তার সরকারকে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, আপনি 3 মাস ধরলে চলবে না, সেখানে তার আগের যে, বিশেষ করে 5 আগস্টের পরে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো এখন পর্যন্ত অনেক জায়গায় সেই অভিযোগ আছে, যদিও সেগুলোকে হয়তো মিডিয়ায় আসছে না, দৃশ্যমান হচ্ছে না। সুতরাং আমাদের রাজনীতি, আমাদের রাজনীতিতে যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, যে রক্তক্ষরণটা হয়েছে, সেই রক্তক্ষরণ এখনো বন্ধ করা যায়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি বলছেন, প্রায় বিপুল সংখ্যক সরকার কতগুলো জায়গায় পারছে না। ওই যে উত্তরাধিকারের কথা বললাম, যে দেশে, এর একটা বড় কারণটা হচ্ছে যে আমাদের সমাজটা বিভক্ত হয়ে পড়েছিল। আজ থেকে 5 বছর, 7 বছর, 10 বছর আগে যে ছাত্রদল বা বিএনপির কর্মীটার লাশ বুড়িগঙ্গায় হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছিল, সেই কর্মীটার ভাই নিশ্চয়ই আওয়ামী লীগের কোনো কর্মীর জন্য গোলাপ ফুল নিয়ে যাবে না। স্বাভাবিকভাবে আপনি যতই চেষ্টা করেন, তার মনের মধ্যে এক ধরনের ক্রোধ, এক ধরনের প্রতিশোধের স্পৃহা তার থাকবে। কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে, যেহেতু একটা রেসপন্সিবল জায়গায় সরকার আছে,
সুতরাং তার দায়িত্ব হচ্ছে ওই ক্রোধটাকে আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটিকে নিয়ন্ত্রণ করা। কিন্তু অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে যে সেটি হচ্ছে না। কেউ কেউ বাইরের থেকে এটিকে নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে, মানে দলীয়ভাবেই দেখা যাচ্ছে যে উচ্ছৃঙ্খলতা তৈরি করছেন নিয়ম। হ্যাঁ, শুধু দলের ভেতরে না, দলের বাইরের থেকেও। বাইরেও আপনি এই ধরনের কথা কি কোথাও শুনেছেন যে একটা দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি মন্ত্রী, তিনি বলছেন যে জুলাই অভ্যুত্থানের সময় যে অস্ত্র লুট হয়েছে, এই অস্ত্র নির্বাচনের সময় ব্যবহৃত হবে না, আমি বলে দিচ্ছি। অর্থাৎ কারা অস্ত্র লুট করেছে অন্তর্বর্তী সরকার তাদের জানতো। সেই অস্ত্রটা এখন বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে। আজ থেকে 3-4 মাস 5 মাস আগে মুন্সিগঞ্জে দেখা গেল একজন যুবক তার মেয়ে বন্ধুকে হত্যা করছে সেই লুণ্ঠন করা অস্ত্র দিয়ে। অথচ এই ধরনের অসংখ্য অস্ত্র বিভিন্ন জায়গায় আছে এবং সেগুলো ব্যবহৃত হচ্ছে। তো ওই যে কথা বললাম যে চ্যালেঞ্জের জায়গাটা, বিএনপির অনেকগুলো চ্যালেঞ্জ হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া, কিন্তু কোথাও কোথাও তাকে কঠোর হতে হবে। আপনি যেটা বললেন, হাম, আজকে পর্যন্ত বিকাল পর্যন্ত হামে নিহত, আমি নিহত বলবো, এটা অবহেলাজনিত হত্যাকাণ্ড, 604 জন শিশু মারা গেছে। কিন্তু আমরা অনেক দিন ধরে বলছি যে এটাকে এখন অনুসন্ধান করা দরকার। আমরা কাকে এর জন্য দায়িত্ব, মানে কাকে আমি অভিযুক্ত করব এটি যেমন দরকার, একই সঙ্গে এটা যেমন দরকার, একই সাথে এই যে শিশুদের আরো একটু কিভাবে চিকিৎসাটা এনশিওর করা যায় সেই পদক্ষেপটাও কিন্তু থাকতে হবে। আমরা একটা অংশ নিয়ে সমালোচনা করছি, কারা এর জন্য জড়িত। কিন্তু শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আমি আবারও আসবো। আমি এখন যেতে চাই নীলুফার চৌধুরী মনি এমপি আপনার কাছে। উনি বলছিলেন উচ্ছৃঙ্খল কর্মীদের দ্বারা দলীয় নেতারাই দেখা যাচ্ছে যে নির্যাতিত হচ্ছেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখেন, বিএনপি একটা বড় দল থাকলে একটু কুন্দল আভ্যন্তরীণ থাকবে না তা বলিনি। বড় সংসার আপনি দেখেন কুন্দল থাকে, সংসারে সব সন্তান একরকম ভালো হয় তা না। প্রধানমন্ত্রীর নির্দেশনা তাহলে তো আপনার দলীয় কর্মীরা মানছেন না, না মানলে সে শাস্তি পাবে, সে শাস্তির আওতায় আসবে। আপনার শাস্তির ব্যবস্থাটা কেন করা হয়? যে মানুষটা দুষ্টুমি করে, যে মানুষটা অশুভন আচরণ করে, সেও কিন্তু মানুষ, কারো না কারো সন্তান, কারো না কারো বাপ ভাই, কারো না কারো আত্মীয় স্বজন, তো তারা করে। তো তাদের মধ্যে বিএনপিও 1-2 জন হতেই পারে। তো সেইখানে সে শাস্তির আওতায় আসবে। যেমন ধরেন যে এটা আগে যেটা শরীফ যেমন বলার চেষ্টা করেছে, চাঁদা নিয়েছে আগে যারা, যে অবস্থায়, তাদের অনেকেই এখন আইনের আওতার ভেতরে ঢুকানো হয়েছে, এখন আগের চেয়ে কমেছে। আরও সিস্টেমটা সামনে গেলে, অনেক দিন একটা দল রাষ্ট্রীয় দায়িত্বে ছিল না, অনেক বছর, তারপরে এসেছে। এবং অনিয়মটা সবসময় পাহাড় সমান বাংলাদেশে সবসময় আছে। তো অনিয়মের যে গড্ডালিকায় গা ভাসায়, সে তো দেখা যায় ভালোই থাকে, ওরকমই থাকে। বাংলাদেশের সিস্টেমটা যখন সিস্টেম লসের মতো হয়ে যায়, তো সেইখানে আমরা মনে করি বিএনপির যারা অন্যায় করছে তারাও আইনের আওতায় পড়বে। মব একদিনে বন্ধ হয় না, মব সবগুলো 99টা বাইরে করলে একটাও তো নিজের দলেও করে। আমরা এটার কেন সাদৃশ দেখতে পাচ্ছি না যে বিএনপির যে নীতি নির্ধারকরা আছেন তারা কেন এটার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি না কেন, জনগণ দেখতে পাচ্ছে না কেন? না, এটা হচ্ছে না তা না। বিএনপি কিন্তু যেমন ধরেন যে অনেক চাঁদাবাজ অ্যারেস্ট হয়েছে, যারা বিভিন্ন জায়গায় চাঁদার জন্য করেছে, গিয়েছে, তারা অ্যারেস্ট হয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়ায় নাই। যে কাহিনীগুলো ঘটছে, এবং এই যে মারামারি যেটা বললাম, মারামারির ব্যাপারটা, ঘটনা সত্যি হলে অবশ্যই সেখানে যা মানে দৃষ্টির মধ্যে যা পড়ে সেটার বিচার হবে, আমি মনে করি। এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সামনে পড়লে তো কথাই নাই, তাকে তো বিচারের আওতায় আসতেই হবে, আমরা এটাই মনে করি। জি, নীলুফার চৌধুরী মনি, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আসবো, এখন নিয়ে নিব একটি বিরতি। দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশ সন্ধ্যায়। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে যদি এখন আসি, সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমি আপনার সাথে আরো একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন হাসপাতালের যে বিল্ডিংটি ছিল সেটি উপযুক্ত ছিল না। তাহলে এই হাসপাতালটি কিভাবে এতদিন ধরে পরিচালিত হয়েছে? ধন্যবাদ। আমরা শুধুমাত্র আমাদের স্বাস্থ্য নিয়ে কথা বলি, কিন্তু ব্যবস্থাপনাটা নিয়ে আমরা কথা কম বলি। আপনি খেয়াল করে দেখবেন
যে ঢাকা শহরের যে হসপিটালগুলো আছে, হাসপাতালের যে ওয়াশরুমগুলো, টয়লেট হিসাবে যাকে আমরা বলি, আপনি কোনো টয়লেটে যেতে পারবেন না, সেটি প্রাইভেট হোক এবং পাবলিক হোক। আমরা সব থেকে কম গুরুত্ব দিই এই জায়গাগুলোতে, অথচ তার জন্য আমাদের পর্যাপ্ত লোক আছে, আমাদের বরাদ্দ আছে, সবকিছুই আছে। এই জায়গাটা কিন্তু অনেক সেনসিটিভ, তাই না? তো আমাদের ব্যবস্থাপনার যে সংকটটা, সেই সংকটটার দিকে কখনোই নজর দেওয়া হয়নি। আমাদের এখানে রাজনৈতিক যে সরকারগুলো আসে, সেই সরকারের, এটি আমার অনেক দিন ধরে পর্যবেক্ষণ, যিনি স্বাস্থ্যমন্ত্রী হন, তার জেলার, তার দলের লোকজন হাসপাতালের কেনাকাটার পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করে এবং তার সাথে তার পরিবারের সদস্যরা থাকে। গত কয়েক বছর কয়েকটি সরকারকে অবজার্ভ করার পর আমার অনুভূতিটা হচ্ছে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগটা ওঠে হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে তারা প্রভাব বিস্তার করেন এবং অপ্রয়োজনে বিভিন্ন জায়গা থেকে যন্ত্রপাতি কেনা হয়, কিন্তু এই যন্ত্রপাতিগুলো কিন্তু কোথাও কাজে লাগানো হয় না। আবার আপনি প্রত্যন্ত অঞ্চলে দেখবেন অনেক হাসপাতালে যন্ত্রপাতির অভাবে মানুষের প্রপার চিকিৎসাটা হয় না। অর্থাৎ আমাদের এখানে আমরা প্রতি বছর, আমি গত বছরও বাজেট বিষয়ক একটা অনুষ্ঠানে ছিলাম এবং এই প্রশ্নটা আমি তুলেছিলাম যে আমাদের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ, আমরা প্রতি বছর বলি যে স্বাস্থ্য খাতে আমাদেরকে বরাদ্দটা বাড়াতে হবে, কিন্তু যে বরাদ্দটা আছে সেটা প্রপারলি ইউটিলাইজ হচ্ছে কিনা আমরা তার জবাবদিহিতার দিকে নজর দেই না। ঢাকা শহরের একটা হাসপাতালে যে অমানবিক ঘটনা ঘটেছে এবং ক্ষমার অযোগ্য ঘটনা ঘটেছে, এর রেসপন্সিবিলিটি, এর দায় অবশ্যই সরকারি প্রতিষ্ঠানের, স্বাস্থ্য অধিদপ্তরের। হয়তো এই হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি আছে, তাদের ত্রুটি আছে, কিন্তু এটি দেখার জন্য আমাদের এখানে প্রতিষ্ঠান আছে। গতকালকে না পরশুদিন দেখলাম স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে ড্যাবের নেতাদের তর্ক বিতর্ক হচ্ছে, বাক বিতণ্ডা হচ্ছে। আমি তো দেখতে চাই যে এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে। ঢাকা শহরে, আপনি প্রত্যন্ত অঞ্চলের কথা বলছি না, ঢাকার একটা নামকরা আদ্দিন হাসপাতালটা পরিচিত হাসপাতাল, সুতরাং সেখানকার অবস্থা যদি এমন হয় এবং ব্যাঙের ছাতার মতো আপনি যেভাবে হাসপাতাল গড়ে তোলার সুযোগটা দিয়েছেন একজন দুজন নার্স নিয়ে, এবং আমরা প্রায়ই দেখি সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এই ধরনের ব্যাঙের ছাতার মতন অসংখ্য হাসপাতাল গড়ে উঠেছে এবং হাসপাতালকে কেন্দ্র করে এক শ্রেণীর দালাল তৈরি হয়েছে। আমরা প্রায় দেখি দালালদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আবার পরের মাসে একই ঘটনা দেখবেন। তাহলে এই দালালদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার খবরটি পত্রিকা মিডিয়ায় দেওয়া হয়, কিন্তু তার দুদিন পরে তারা আবার ছাড়া পেয়ে যায়। তো এই যে অব্যবস্থাপনাটা, এই অব্যবস্থাপনাটা বন্ধের দায়িত্ব সরকারের। নতুন সরকার দায়িত্ব নিয়েছে, আমি আবার বলছি যে অনেকগুলো চাপ তাদের উপরে আছে, কিন্তু আপনি অনন্তকাল এই যে কজটা, এটি যদি আমি দেখাতে থাকি, একটা পর্যায়ে গিয়ে মানুষ সেটি আর গ্রহণ করবে না, বিশ্বাস করবে না। সরকারের তার যে সক্ষমতা আছে, ওই যে আমরা ঐকিক অঙ্ক করতাম যে একটা কাজ 100 জনে 3 দিনে করতে পারে, 10 জনে কতদিন করতে পারে। যদি সরকার বলে যে আমার এখানে লোকবল 50 জন দরকার, আমার 20 জন আছে, সেই 20 জনের কাজটা কি প্রপারলি হচ্ছে কিনা সেটি আমি দেখতে চাই। কিন্তু আপনি যে সিস্টেমটা দেখবেন, সেই সিস্টেমে দেখবেন যে সেই 20 জন লোকের সার্ভিসটাও আপনি পাচ্ছেন না। অথচ এখনো আপনি ঢাকা মেডিকেল কলেজের সামনে যদি যান, অসংখ্য মানুষকে দেখবেন পকেটে প্রেসক্রিপশন নিয়ে হাসপাতালের ভেতরে স্বজন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, এক প্যাকেট ওষুধ কিনতে পারছে না। অথচ স্বাস্থ্য খাতের যে বরাদ্দ, স্বাস্থ্য খাতের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের পরিমাণটা কিন্তু কম না। আমরা এই ঘটনায় যেন শেষ ঘটনা ঘটে। এবং আমি আদ্দিন হসপিটালকে অবশ্যই দায়ী করব, কিন্তু আমি পরিষ্কারভাবে মনে করি যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এই দায় অস্বীকার করতে পারে না। কেন? স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী 3 মাস দায়িত্ব নিয়েছে, কিন্তু এই মন্ত্রণালয়ে তো কেউ না কেউ দায়িত্বে ছিলেন। এই মন্ত্রণালয়ের একদিনের জন্য তো পদ খালি ছিল না। আগের যে সরকার, ডক্টর ইউনূসের যে সরকার, তারা স্বাস্থ্য ব্যবস্থাটাকে কোথায় নিয়ে গেছে, এই যে 604 জন শিশুর মৃত্যুর ঘটনায় সেটি প্রমাণিত হয়। আজকে যিনি দায়িত্ব গ্রহণ করেছেন তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি তিনি যদি সরকারের সহযোগিতা চান স্বাস্থ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে, নিশ্চয়ই সরকার তাকে সহযোগিতা করবে। আমরা তার মুখ থেকে কেবলমাত্র কজ শুনতে চাই না,
অজুহাত শুনতে চাই না, ব্যর্থতার ইতিহাস শুনতে চাই না, আমরা তার দৃঢ়তা দেখতে চাই। এবং আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে এই যে হত্যাকাণ্ডের জন্য 6টা শিশুর, অবশ্যই তাদেরকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। জি, শরীফুজ্জামান শরীফ, ধন্যবাদ আপনাকে। আমি এখন নীলুফার চৌধুরী মনি এমপি আপনার কাছে যেতে চাই, যেহেতু স্বাস্থ্য খাতের কথা হলো, এখন আমি বিদ্যুৎ খাত নিয়ে কথা বলতে চাই। সেক্ষেত্রে হচ্ছে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত আপনার কাছে মনে হচ্ছে? কারণ মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী কি মানুষের আয় বেড়েছে? কি মনে করছেন আপনি? দেখেন, আপনি যেটা বললেন জীবনযাত্রার ব্যয় বেড়েছে, প্রত্যেকটা সরকারের সময় ব্যয় বাড়ছে। এই 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 আমি বলি আপনাকে, এই 2 বছরের মধ্যে 3টা সরকার আসছে। তো তার আগে যে 15.5 বছর, অনেকবার 15.5 বছরে 16-17 বার বিদ্যুতের দাম বেড়েছে, 1-2 বার না। তো মাঝখানে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও বেড়েছে, এখনো বেড়েছে। এইটা অনেকটাই সরকারের উপর যে শুধু ডিপেন্ড করে তা কিন্তু না। আপনি জানেন বাংলাদেশ ঋণ নিয়ে চলতে হয়, ঋণ নিতেই হবে আপনাকে। সেই যে কথাটা আমি শুরু দিয়েই বলেছিলাম যে অর্থনৈতিক প্রবলেমটা, আপনি ইতিমধ্যে IMF কিন্তু শেখ হাসিনার যে ঋণ করার যে চুক্তিটা, কিস্তিটা ছিল, সেটা দিতে অস্বীকৃতি দেখিয়েছে। তারা বলেছে যে তাদের যে শর্ত ছিল, শর্ত ফিল আপ হয় নাই। শর্তগুলোই হলো এই টাইপের শর্ত, আপনার তেলের দাম বাড়াও, গ্যাসের দাম বাড়াও, আরো যেসব জিনিসের দাম বাড়ানোর জন্য তারা বলে। তো এই জায়গাগুলায় শুল্কের কথা বলে, এই জায়গাগুলায় সরকার সবসময় নিজে যে চায় তা কিন্তু দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ তো আসছে না। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সিন্ডিকেট ভাঙার বাইরে আসার কথা না। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সিন্ডিকেট কিছু অবশ্যই পরিচালনা করে, সেটাই সরকার, যেহেতু 3 মাসের সরকার, অবশ্যই 3 মাসের সরকার সিন্ডিকেটের ওখানে যাওয়ার জন্য একটু সময় লাগবে। আমার মনে হয় যে তারা চেষ্টা করছে এবং তারা কামিয়াব হবে। জি, আপনাকে ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আবারও আসতে চাই। সেটা হচ্ছে যে এই যে আইন, শুধু প্রশাসনিক ব্যর্থতা, মানে আইন শৃঙ্খলা নিয়ে আমি কোশ্চেন করতে চাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে শুধু প্রশাসনিক ব্যর্থতা নাকি সমাজের গভীরে থাকা নৈতিক অবক্ষয়ের প্রতিফলন, যে আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণটা যে আসছে না? এই যে ছিনতাই, মারামারি হচ্ছে, এসব হত্যা, রেপ, সবকিছু মিলে আপনি কি মনে করছেন? ধন্যবাদ। গতকালকের পত্রিকা যদি, আজকের পত্রিকা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন কোথায় যেন একজন মা তার 2টো সন্তানের কে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন, বরগুনা বা পটুয়াখালীর দিকে। তো একটা সরকারের পক্ষে ওই মা ঘরের ভেতরে কি করছে এটি পর্যবেক্ষণ করা সম্ভব না। তবে অবশ্যই অনুসন্ধান করে এই ঘটনার বিচার হতে হবে। গাজীপুরে সবাই ঘুমিয়ে আছে, ওই পরিবারের অভিভাবক, তিনি তার পরিবারের 5 জন সদস্যকে হত্যা করলেন। পৃথিবীর কোনো সরকারের পক্ষে চাইলে ওই ঘরের ওই 5 সদস্যের নিরাপত্তা দেওয়া সম্ভব না, কারণ তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার স্বজনের কাছে যখন তারা ঘুমিয়েছিলেন। কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র এই ঘটনার বিচার করা না। আজকে এর আগে একটা টেলিভিশনে অনুষ্ঠানে ছিলাম এবং এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করছিলাম। একজন সন্তান, তার সবথেকে নিরাপদ জায়গা হচ্ছে তার মায়ের কোল, তার মা। আপনি খেয়াল করে দেখবেন প্রায় জায়গায় দেখা যাচ্ছে সন্তানকে হত্যা করে মা আত্মহত্যা করছে। অর্থাৎ সমাজের মধ্যে কত বড় ক্ষত তৈরি হয়েছে, সমাজের মধ্যে কতগুলো অভিমান তৈরি হয়েছে, সমাজের মধ্যে কতগুলো আমাদের যে মূল্যবোধ, আমাদের যে বন্ডিংসটা ছিল, সেটি কতটা শিথিল হয়ে গেছে যে একজন মা তার জীবন দিয়ে, মনে আছে এই যে কয়েকদিন আগে আরিচাতে যখন একটা বাস নদীতে পড়ে গেল, আমরা তারপরে দেখেছিলাম যে মা জানালা খুলে তার সন্তানটিকে বাইরে পাঠিয়ে দিয়েছে, যে সে হয়তো ভেসে থাকলে যদি বেঁচে থাকে, কিন্তু মা বের হননি। অর্থাৎ সেই মা কেন তার সন্তানটিকে হত্যা করছেন এবং নিচে আত্মহননের পথ বেছে নিচ্ছেন, আমাদের অনুসন্ধান করা দরকার। একটা অভ্যুত্থান কেবলমাত্র রাজনৈতিক পট পরিবর্তন না, আমাদের সারা পৃথিবীতে যত অভ্যুত্থান ঘটেছে এবং সেই অভ্যুত্থানের পরে সমাজকে যখন নাড়া দিয়েছে, ফরাসি বিপ্লব কেবলমাত্র ক্ষমতার পট পরিবর্তন করেনি, নাগরিক হিসাবে মানুষকে তৈরি করেছে
এই যে জায়গাগুলোকে অ্যাড্রেস করেছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা গত 1.5 বছরে একটা গণ অভ্যুত্থানের পরে আমাদের সমাজের মধ্যে যে অস্থিরতাটা তৈরি হয়েছে, এবং আপনি খেয়াল করে দেখবেন পিটিএ মেরে ফেলা, কাউকে পছন্দ হলো না পিটিএ মেরে ফেলো। অথচ আজ থেকে 10 বছর 15 বছর আগে আমরা গ্রামের ছেলে কখনো কখনো শুনতাম ওই গ্রামে একজন মানুষ খুন হয়েছে, এবং সেই খবরটা আশপাশের সব জায়গায় ছড়িয়ে পড়তো, মানুষ কান্নাকাটি করত। আর এখন 10 জন 5 জন জিজ্ঞেস করে কয়জন মারা গেছে, এবং মুহূর্তের মধ্যে মানুষ সেটি ভুলে যাচ্ছে। তো এই যে আমাদের যে অধপতনটা, আমাদের মূল্যবোধের যে অধপতন, এই জায়গাগুলো আমি মনে করি যে সমাজবিজ্ঞানীদেরকে দিয়ে এগুলো অনুসন্ধান করা দরকার। কেবলমাত্র পৃথিবীর কোথাও পুলিশ, বন্দুক, বিচার এবং রিমান্ড এর ভেতর থেকে আপনি সমাজকে সভ্য করতে পারবেন না। শরীফুজ্জামান শরীফ, আপনাকে ধন্যবাদ। বিরতির সময় আছে, আমরা একটি বিরতি নিচ্ছি। দর্শক, দেশ সন্ধ্যায় নিচ্ছে একটি বিরতি। আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। নীলুফার চৌধুরী মনি এমপি, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, রাজনৈতিক দলগুলোর তো কিছু দায় দায়িত্ব থাকে, জনগণের প্রকৃত সমস্যা নিয়ে মনোযোগী নাকি ক্ষমতার রাজনীতি নিয়ে বেশি মনোযোগী? আপনি কি মনে করছেন? আপনি বিএনপির দলের হয়ে আপনি কি বলবেন? বিএনপি আসলে জনগণের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে বেশি মনোযোগী। আপনি দেখেন যে আমি প্রমাণের সাথে কথা বলছি, প্রত্যেকটা দলের কিছু নির্বাচনী ইস্তেহার থাকে। বিএনপিরও নির্বাচনী ইস্তেহার ছিল। বিএনপি যখন রাষ্ট্রীয় দায়িত্বে আসলেন 21 দিনের মাথায় ফ্যামিলি কার্ড করেছেন। রাষ্ট্রের কিন্তু অবস্থা আমি বলবো না যে খুব ভালো, রাষ্ট্রের অবস্থা খুব খারাপ অর্থনৈতিক, তারপরেও বিএনপি কথা রেখেছেন। বিএনপি ফ্যামিলি কার্ড করেছেন, কৃষকের ঋণ মওকুফ করেছেন, কৃষক কার্ডের ব্যবস্থা করেছেন, এবং এইসব চলমান, কোনোটা 2 কিস্তি গিয়েছে, কোনোটা 1 কিস্তি গিয়েছে, প্রত্যেকটাই চলমান, মাসে মাসে এটা যাবে। বিএনপি আপনার বন্ধ মিলগুলো নিয়ে মে দিবসের যে মাননীয় প্রধানমন্ত্রী বসেছিলেন সমস্ত শিল্প কারখানার শ্রমিকদের সাথে, তাদেরকে বলেছেন বন্ধ মিলগুলো যে খুলে দেওয়ার ব্যবস্থা করবে, এবং সেটা স্টেপ বাই স্টেপ করা হচ্ছে। তো যেখানে অন্যান্য সরকারের সময় মিল বন্ধ হয়ে যায়, সেখানে বিএনপি চেষ্টা করছে, আমি বলবো না যে করে ফেলেছে সব। তো এটা তো অবশ্যই জনবান্ধব একটা দলের কথাই বলছি আমি, জনবান্ধব একটা সরকারের কথাই বলছি আমি। তো বিএনপি প্রত্যেকটা ব্যাপারে, যেমন মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার নিজের প্রথম দিনই বহর কেটে ছেটে একদম শেষ করেছেন, 2-3টা রেখে বাকি সবগুলা, প্রায় 35-40টা বহর থাকে, বহরের সবগুলা উনি কেটে দিয়েছেন। উনি ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে বসে থাকছেন, এবং যাতে সমস্ত সচিবালয়ের সমস্যা না হয়, উনি উল্টা ট্রাফিককে ফেস করে নিজে সচিবালয়ে যাচ্ছেন। তো এই যে প্রতিদিন সকালবেলা সমস্ত মন্ত্রীদের নিয়ে ভোর 9টা, সকাল 9টার সময় অফিস স্টার্ট করা, এটা কিন্তু বাংলাদেশের এই সিস্টেমটা চলতো না, চলে নাই, উনি চালাচ্ছেন। এবং প্রত্যেকটা যেখানে মন্ত্রীরা এমপিরা চকমকা হয় সরকারে থাকলে, এইবারের কিন্তু তাদের আর চকমকাদের কথা চলাফেরা অনেকটা সাধারণভাবে হয়েছে। যেখানে না, যেখানে সাধারণ একজন পুলিশ একজন এমপি কে বলতে পারে যে, এমপি যখন রাস্তায় বসে থেকে বলো যে আমি এমপি, আমার রাস্তাটা খুলে দেওয়ার জন্য, বলে যে দেশের প্রধানমন্ত্রী বসে থাকে সে দেশে এমপি কে? এই কথাটা বলার যে সুযোগটা করে দিয়েছে উনি মাননীয় প্রধানমন্ত্রী, রীতি ভেঙে দিয়েছে সবগুলো। যেমন ধরেন দুপুর বেলা উনি যখন 100 টাকা দিয়ে দুপুরে লাঞ্চ করেন, 100 টাকার, তার মানে কি অন্য এমপি সচিব বা যেই হোক না কেন, তারা 1000 টাকার উপর দিয়ে ওই 1 পিস পাউরুটি 1000 টাকা দাম ধার্য করিয়া খাইবে? এটা তো হয় না, কারণ আপনার জন্য বরাদ্দই 100 টাকা যদি হয় এরকম। তো উনি সব জায়গায় কৃচ্ছতা সাধন করছেন। বিদ্যুতের জায়গায় অফিস আদালতগুলোতে 25-25 এনে আপনার এসিতে দাঁড় করিয়ে দিয়েছেন। অনেক জায়গায় গেলে গরম লাগে, বিশেষ করে সংসদে গরম লাগে যে 25 এসি আসলে অভ্যস্ত না অনেকেই, যেটা কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে ঠান্ডা বরফ হয়ে যাওয়ার টেন্ডেন্সি বাংলাদেশের অনেকেরই, সেই জায়গায় উনি 25 নিয়ে আসছেন। তো এই জায়গাগুলো যদি আমরা হিসাব করি, উনি চেষ্টা করছেন। ওনার সাথে সাথে আরো এক ঝাঁক তরুণ, এক ঝাঁক দেশপ্রেমী মানুষ, তারা চেষ্টা করছেন। তা আমরা আশাবাদী যে
ইনশাল্লাহ সামনের দিনে ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। এটাই আমরা বলতে চাই যে যে দেশে মাননীয় প্রধানমন্ত্রী এই কাজগুলো করতে পারে, এবং দেখেন শুধু তাই না, বিরোধী দলের প্রতি উনি অত্যন্ত সহনশীল। বিরোধী দল এত বাজে কথা বলছে, লাইক আমি সাংবাদিকদের কথাও যদি বলি, তারা বিভিন্ন ছবি টবি পোস্ট করছে, উনি নিজেও আবার ওই ছবিটা, বিকৃত ছবিটা উনি আবার পোস্ট করছে। এই যে সংবাদপত্রের স্বাধীনতা, যেটা ওনার বাবার থেকে এসেছে, মায়ের থেকে, এখন উনি এই যে উনি উল্টা আপনার একটা বিকৃত ছবি, উনার বিকৃত ছবি উনি সাংবাদিক যেটা করেছে সেটাকে উনি আবার ফেসবুকে পোস্ট করেছে। এই জায়গা থেকে কি বোঝা যায় না যে এই সরকার গণতন্ত্রের জন্য যেমন অগ্রগামী, ঠিক তেমনি আপনার দেশের সচ্ছলতার জন্য ঠিক তেমন কাজ করছে, এবং যা গতানুগতিক এতকাল ছিল সেই গতানুগতিকের বাইরে এসে কাজ করার চেষ্টা করছে ডাইনামিকভাবে। এই ডাইনামিক কাজটাই কিন্তু আমরা এতদিন খুঁজেছি। তো এখন যদি সত্যিকার অর্থে বিরোধী দল যেভাবে সমালোচনা করুক, আমাদের কোনো দুঃখ নাই। বিরোধী দল যদি রাষ্ট্রের মঙ্গল চেয়ে চরমভাবে আন্দোলন না করে, যে এটা বিগত দিনে অনেক সময় হয়েছে, যে কোনো মূল্যে নিজের নাক কাটিয়ে অপরের যাত্রা ভঙ্গ করার মতো, সেটা যদি না হয়, এইবারের গণতন্ত্রটা মজবুত হতে পারে, আমরা আশাবাদী। আপনার কাছে আমার আরও একটি কোশ্চেন আছে, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে আপনি কি বলবেন? আমি আইন শৃঙ্খলার অবনতি নিয়ে আমি যেটা বলবো, এটা অবনতি না, এটা 18 বছর 20-19 বছরের জঞ্জাল বলতে পারেন আপনি। এটা একদিনে শেষ হওয়ার মতো না, একদিনে যে একদম ফেরেস্তা হয়ে গেল। যে কথাটা শরীফ বললেন যে গাজীপুরের 5টা সন্তান সহ 5টা লোকজন সহ ফ্যামিলি মেম্বার যদি মেরে ফেলে, সেটা কিন্তু সরকার দেখতে পারে না। হ্যাঁ, সরকার কোনটা করতে পারে, সরকার আইনের অনুশাসনটা যদি খুব সিরিয়াস হয়, যে আইনের অনুশাসনটা বলবৎ থাকবে, যেই অপরাধী হোক তার সবার জন্য সমান, তখন অপরাধীরা আস্তে আস্তে অপরাধ থেকে দূরে যাবে। তো এই অপরাধীরা যাতে অপরাধ থেকে দূরে যায়, এই ব্যবস্থাটা করার জন্য আপনি দেখেন যে মিরপুরে যে হত্যাকাণ্ড এবং রেপটা হলো, সেটার বিচারের প্রায় অনেকাংশেই বিচারের কাজ শেষ। এখন ফাইনাল রেজাল্ট সম্ভবত 7 তারিখে হবে। তা আমরা এটার দিকে তাকিয়ে আছি, এবং এইটা যখন এই ধরনের বিচারগুলো যখন সম্পূর্ণ হবে, আমার ধারণা আপনারাও আমার সাথে একমত হবেন যে তখন অন্যায়ের ব্যাপারগুলো আস্তে আস্তে কমে যাবে। করতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে আপনার সরকার 100 দিন হয়েছে, এই 100 দিনের বা একটু বেশি হয়েছে, এই ক্ষেত্রে সরকার কতটুকু উন্নতি করতে পেরেছে, বা জনপ্রত্যাশা কতটুকু আপনি মনে করছেন সফল হয়েছে আপনি মনে করছেন? 100 দিনে এতক্ষণ আমি যা বললাম, 100 দিন তো আসলে হানিমুন পিরিয়ড। 100 দিন মানুষ কাজ ধরে না, তারপরেও আমি অনেকগুলো কাজের কথা বললাম সরকারের। তো সেই হিসেবে জনগণের প্রত্যাশা তো এই সরকারের প্রতি প্রত্যাশা মুখ দিয়ে বলতে হয় না, প্রত্যাশা কিন্তু প্রতিফলন হয়। সেই প্রতিফলনটা আপনি দেখেন, রমজানের ঈদটা মানুষের কাছে খুব টাকা ছিল তা আমি বলবো না, কিন্তু মানুষ সারা রাত, আমরা যারা টকশো করি, আমরা কিন্তু রাত বিরাতে ফিরি বা যাই। তো আমরা যেটা এতদিন দেখি নাই, আওয়ামী সরকারের সময় দেখি নাই, পরবর্তী ইন্ট্রিমের সময় দেখি নাই, ঈদগুলোর আগে ঢাকায় মানুষ এত মার্কেটে রাত 12টা, 1টা, 2টা, 3টা, চান রাতের কথাটা ভিন্ন, কিন্তু মাসব্যাপী 15-20 দিন ব্যাপী থাকা আমি দেখি নাই, যেটা এইবার রমজানের ঈদে আমি দেখেছি। ঠিক তেমনি কুরবানির ঈদে মানুষের যে ভয়টা, আগে যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভয় ছিল, আমি বাইরে বের হচ্ছি, আমি ফিরতে পারবো কিনা, ওই জায়গাটা, মানুষের ভয়ের জায়গাটা থেকে, যে এই সরকার আর যাই হোক, এই সরকারের কোনো পুলিশ, যেমন আইভি আপনার আওয়ামী লীগের, সে বের হয়ে বলেছে যে আমি অনেক দিন জেল খেটেছি, আমি বের হলাম, এবং আমি অনেকেই জেলখানায় আছে, আমার বিশ্বাস এই সরকারকে উনি ধন্যবাদ জানিয়েছেন, এবং এই সরকার সবাইকে স্টেপ বাই স্টেপ বের করবেন। এই যে একদম চরম আমাদের বিরোধী সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে সরকার, উনি ওটাই বলেছেন। তো এই যে চরম বিরুদ্ধে আমাদের একজন মানুষ, বিরুদ্ধে থাকা একজন মানুষ, সে যখন এই সত্যের মুখোমুখি হয়, কিংবা আনিস আলমগীর যখন এই সরকার আসার পরে জেল থেকে বের হয়েছে, ইন্ট্রিম সরকারের সময় অ্যারেস্ট হয়ে, এবং আইভি রহমানও ইন্ট্রিম সরকারের সময় অ্যারেস্ট হয়েছে, তো তখন তো তাদের একটা এই যে ফিলিংটা, এই যে প্রকাশভঙ্গিটা,
এখান থেকে যেমন আনিস আলমগীর তোফায়েল আহমেদের জানাজার পরে উনি নিজে যেটা লিখেছেন যে সবই তো ঠিকই ছিল, জানাজার পরে যদি এই স্লোগান না দেওয়া হতো মিছিলের, স্লোগান না দিলে তো অ্যারেস্ট হতো না। এই যে নিজেদের রিয়েলাইজেশনটাই বুঝিয়ে দেয় যে এই সরকার জনবান্ধব সরকার, এই মানে সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে জি। বদ্ধপরিকর এই সরকার। নীলুফার চৌধুরী মনে এমপি, আপনাকে ধন্যবাদ। আমি এখন শরীফুজ্জামান শরীফ আপনার কাছে যেতে চাই। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, আপনার কাছে হচ্ছে রাষ্ট্রকে জনকল্যাণমুখী রাখতে সরকার ও বিরোধী দলের ভূমিকা কি থাকবে? ধন্যবাদ। মুনিয়াপা অনেকগুলো কথা বলেছেন, আমি তার সাথে একটু যুক্ত করে তারপরে বাকি আপনার প্রশ্নের উত্তরটা দিই। সরকারের কতগুলো পদক্ষেপ আমি ইতিবাচকভাবে দেখি। আমাদের রাজনীতিতে যে সংস্কারগুলো প্রয়োজন, আমি একটা বড় উদ্যোগ দেখি। আমাদের এখানে সমালোচনার যে জায়গাগুলো ছিল, একজন এমপি হওয়ার পর প্রথম যে স্বপ্নটা দেখতেন ঢাকা শহরে তার একটা প্লট হবে এবং একটা ট্যাক্স ফ্রি গাড়ি হবে। এটা বন্ধ করার ভেতর থেকে আমাদের পলিটিক্সে, থ্যাংক ইউ, আমি ভুলে গেছিলাম বলতে, আমি এটি বন্ধ করার ভেতর থেকে আমাদের পলিটিক্সে এটিকে আমাদের রাজনীতিবিদদেরকে আসামির কাঠগড়ায় যেসব ঘটনাগুলো দাঁড় করিয়ে দিত সিস্টেম, এটি মনে করি সব থেকে বড় একটা ঘটনা। গত কয়েকদিন আগে দেখলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, তিনি মশা মারা দেখার জন্য আমেরিকায় যেতে চান। প্রধানমন্ত্রীর কাছে ফাইল যাওয়ার পর তিনি বলেছেন যে ঢাকার আশপাশে কোথাও ডোবার পাশে দাঁড়িয়ে থেকে মশা মারার পদ্ধতি এটি শেখার জন্য। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। একই সাথে ক্রিটিকের জায়গা, সমালোচনার জায়গাটা হচ্ছে যে এই যে পরিবর্তনের বার্তাটা আপনি সিটি কর্পোরেশনের মেয়রের মতন পজিশনে যিনি আছেন তার কাছে যদি আপনি এখনো পৌঁছাতে পারেননি, এবং পারেননি বলে তিনি এখন অন্তত ওই জায়গাটায় যে মশা মারা দেখার জন্য উনি বিদেশে যাবেন এই লোভটা উনি সংবরণ করতে পারেন না। যখন এই লোভটা উনি সংবরণ করে তাকে এই প্রস্তাব দেওয়ার পর তিনি পত্রপাঠ সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করবেন, তখন ধরে নিতে হবে যে আপনার এই কালচারটা সাস্টেনেবল হয়েছে। শুধুমাত্র একজন ব্যক্তি, দুজন ব্যক্তির পরিবর্তন, তার আচরণের পরিবর্তন, এটা সাস্টেনেবল করতে হলে মেসেজটা ওই পর্যন্ত নিয়ে যেতে হবে। সরকারি দল, আমি সবসময় মনে করি বিএনপি অনেকগুলো জায়গায়, মুনিয়াপা বলেছেন, আপোষ করতে হয়। আজকে বিদ্যুতের কথা আপনি বললেন, আমার পরিষ্কার মনে আছে যে কয়েক বছর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির পর প্রতিবাদ করতে গিয়ে ভোলাতে বিএনপির দুইজন কর্মী আওয়ামী লীগের সময় পুলিশের গুলিতে নিহত হয়েছিল। আওয়ামী লীগ 17 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। তখন বিএনপি যে আওয়ামী লীগ যে যুক্তিগুলো দিয়ে দাম বাড়িয়েছে, ইউক্রেন যুদ্ধ মনে আছে, আমাদের এখানে আম পড়লো কেন গাছ থেকে, বলতো ইউক্রেনের যুদ্ধের কারণে। সেম যুক্তি কি বিএনপি এখন অনেক জায়গায় অনেকটা সেইটা আমরা দেখতে পাচ্ছি। যদিও এই সময়কালে, আমি শেষ করি, যদিও এখন বিএনপি যখন ক্ষমতা আসে তার পেছনে পেছনে একটা আন্তর্জাতিক পরিসরে একটা যুদ্ধ আবার আসে। এটা আমি 91 থেকে দেখে আসছি। বিএনপি আসলে কোথাও না কোথাও এমন একটা যুদ্ধ লাগে যার ইম্প্যাক্টটা আমাদের গ্রাম পর্যন্ত যায়। কিন্তু আপনাকে এই জায়গাটায় কতগুলো সিস্টেমের পরিবর্তন আনার সুযোগ আছে। বিএনপি আপনি যে 3টা যুক্তিতে জ্বালানির বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, প্রথম যেটা বলা হচ্ছে এবছর ৬২,০০০ কোটি টাকা দিতে হবে, ভর্তুকি দিতে হবে। আগামী বছর ৬৮,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে বিদ্যুৎ খাতে। কেন? এখানে লোকসান যাচ্ছে। লোকসানের কারণটা কি? লোকসানের একটা বড় কারণ, আমরা আন্তর্জাতিক মার্কেট থেকে যেভাবে আমরা এলএনজি গ্যাসটাকে কিনে নিয়ে আসি স্পট মার্কেট থেকে, সেটি একটা ভুল পদ্ধতি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে সিস্টেম লস। যদিও আজকে এটি একটা ইতিবাচক যে 75 ইউনিট পর্যন্ত যারা বিদ্যুৎ ব্যবহার করছেন সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের বিদ্যুৎ বিল বাড়বে না, কিন্তু বাকিদের এর ইম্প্যাক্টটা পড়বে। আওয়ামী লীগের সময় বিএনপি প্রতিবাদ করেছে যে এই কারণে, এখন আবার দেখবেন আওয়ামী লীগ কোথায় লুকিয়ে টুকিয়ে তারা বলছে যে এগুলো স্বার্থ বিরোধী পদক্ষেপ নেওয়া হচ্ছে। অর্থাৎ রেজিম চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভার্সন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা মনে করি আপনি বলতে চাচ্ছেন একই পদ্ধতি অবলম্বন করছে বিএনপি, একই যুক্তির জায়গাটায়। এখন এই জায়গাটায় আপনি কি করতে পারেন? আপনি এই জায়গাগুলোতে আপনার সংস্কার টানতে হবে। আপনার কতগুলো জায়গায় যে এই যে সিস্টেম
সিস্টেম লসটা 3 দিনের মধ্যে সম্ভব না, এটা আমি শতভাগ বিশ্বাস করি। 3 মাসের মধ্যে সম্ভব না, শতভাগ বিশ্বাস করি। কিন্তু আপনি যেমনি ভাবে অনেক দিনের মানুষের যে প্রত্যাশা যে পল্লী বিদ্যুতের মিটার চার্জ, সেটি যেভাবে বন্ধ করেছেন, এটি মানুষ চাচ্ছিল অনেক বছর ধরে যে আমি একটা মিটার কেনার পর আবার সেই মিটারের চার্জটা দিতে হচ্ছে, এটি যেমনিভাবে আপনি বন্ধ করেছেন, একইভাবে এই জায়গায় যে সিস্টেম লসটা আছে, এই সিস্টেম লসটা যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে তার একটা ইম্প্যাক্ট মানুষের উপরে পড়বে। মানুষ কিন্তু বলা শুরু করেছে। ফেব্রুয়ারি মাসের 26 তারিখে আমাদের জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রী তিনি বলেছিলেন 2 বছরের মধ্যে জ্বালানির দাম বাড়বে না। 100 দিনের মধ্যে আপনি জ্বালানি তেলের দাম 2 বার বাড়িয়েছেন, বিদ্যুতের দাম বাড়িয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন। অনিবার্যভাবে এর একটা রাজনৈতিক ইম্প্যাক্ট কিন্তু মানুষের মধ্যে আছে। মানুষ কিন্তু এই প্রশ্নগুলো আপনাকে করবে। শুধুমাত্র 1-2 প্রধানমন্ত্রী সহ তার যে টিম, তারা মনিয়াপা বললেন যে কালচারাল যে চেঞ্জ, তিনি একটা অনুষ্ঠানে গিয়ে শুনেছেন যে সেখানে একটু পরে একটা বিয়ের অনুষ্ঠান হবে, তিনি তার রাজনৈতিক কর্মসূচি সংক্ষিপ্ত করছেন এবং ওই পরিবারের কাছে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এটি অবশ্যই ইতিবাচক। এর ভেতর থেকে এক ধরনের পাবলিক এবং রাষ্ট্র শাসক তার মধ্যে একটা ব্রিজ তৈরি হয়, এটি যেমন সত্য। কিন্তু আপনি যদি মানুষের জীবনের যে সংকট, আমি ঢাকায় বের হওয়ানোর সঙ্গে সঙ্গে এখানের যে যানজট, এখানকার যে শব্দজট, এখানকার যে সমস্যা, গ্রামের মানুষের সমস্যা, আপনি ঢাকা শহরে 1 কেজি সবজি কিনতে আপনার 100 টাকার নিচে আপনি সবজি কিনতে পারবেন না। মিনিমাম যে কোনো একটা সবজি 100 টাকা। এটা যদি আপনি কমাতে না পারেন, কৃষক দাম পাচ্ছে না, আমি বেশি দামে কিনছি, এই ইম্প্যাক্টটা যদি ওই জায়গাটা আপনি অ্যাড্রেস না করতে পারেন এবং সফলতা দেখাতে না পারেন, ব্যক্তির আচরণের যে পরিবর্তন, সেই পরিবর্তন রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে না। ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ এবং নীলুফার চৌধুরী মনি এমপি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আজকের দেশ সন্ধ্যার আয়োজনে। দর্শক, এই ছিল আজকের দেশ সন্ধ্যার আয়োজন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আবারও আগামীকাল একই সময়ে আমরা উপস্থিত হব। ধন্যবাদ।